শহরের থেকে একটু দূরে এক পুরনো বাড়ির উঠানে পাওয়া যায় স্বামী স্ত্রীর পুঁতে রাখা লাশ। তবে কেন জানি পুলিশ কোনো তদন্ত না করেই তাড়াহুড়োতেই কেসটা ক্লোজ করতে একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিয়ে দেয়। আর এই ঘটনার পর এসআই অরবিন্দ পুলিশের চাকরি থেকে 2 বছরের জন্য লং লিভ নিয়ে চলে যায়। কিন্তু টুইস্ট আসে তখনই যখন হঠাৎ একদিন অরবিন্দ ফিরে এসে জোড়া খুঁড়ে তদন্ত শুরু করে। আর এরপর থেকেই বের হয়ে আসে একের পর এক টুইস্ট। তবে অরবিন্দ যতটা জেদি আর চালাক, তার চাইতে কয়েক গুণ বেশি চালাক এই খুনি এতটাই চালাক যে সে অরবিন্দকে চিঠি পাঠিয়ে রীতিমতো চ্যালেঞ্জ করে। অরবিন্দ যতই চেষ্টা করুক না কেন তার সামনে থাকলেও সে খুনিকে ধরতে পারবে না, কারণ এই খুনির আছে হাজারো রূপ। তবে অরবিন্দ হার মানার পাত্র না। সিনিয়র অফিসারদের বাধা সত্ত্বেও সে এমন কিছু রহস্য বের করে আনে যেটা সবার মাথা ঘুরিয়ে দেয়। এমনই ভয়ঙ্কর চালাক খুনিকে নিয়ে সাসপেন্স আর টুইস্টে ভরা হার না মানা এক জেদি অফিসারের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব স্যালুট। এসআই অরবিন্দ কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত। মারানেলুর থানায় ঢুকেই জিজ্ঞেস করে এসআই কোথায়। কনস্টেবল জানায় এসআই তো জরুরি কাজে বাইরে গেছে, এখন এএসআই আছে। অরবিন্দ সাব ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে আমি এএসআই সাথে দেখা করতে চাই, সে কখন আসবে। সাব ইন্সপেক্টর বলে এখানে সবাই এসআই এর সাথে দেখা করতে আসে, যা বলার আমাকে বলো। অরবিন্দ বলে আমি আগে এই থানার এসআই ছিলাম, এখন লং লিভে আছি। এই কথা শোনা মাত্রই সবাই দাঁড়িয়ে অরবিন্দকে স্যালুট দেয়। অরবিন্দ বলে আমি মার্টিন শিবা মার্ডার কেসের কিছু চেক করতে এসেছি। সেই বছরের সেপ্টেম্বর মাসে চন্দন পিল্লাই নামের একজনকে ড্রাইভিং কেসের জন্য অ্যারেস্ট করা হয়, হয়তো 184 নাম্বার ফাইলে আছে। সাব ইন্সপেক্টর বলে এত পুরনো ফাইল আমরা খুঁজে দেখছি, আপনি একটু অপেক্ষা করেন বলে অরবিন্দকে এসআই এর রুমে বসতে বলে। কনস্টেবল কাগজপত্র খুঁজতে খুঁজতে সাব ইন্সপেক্টরকে বলে আমরা অরবিন্দকে এমনি সব কাগজ কিভাবে হ্যান্ড ওভার করে দিব। সাব ইন্সপেক্টর বলে তার উপর আবার লং লিভে আছে, জানি না কি অপরাধের কারণে লিভে গিয়েছিল। কনস্টেবল বলে এসআই আসা পর্যন্ত ওনাকে এভাবেই বসিয়ে রাখেন। এদিকে অরবিন্দ রুমে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, তার কানে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। ঠিক তখনই সাব ইন্সপেক্টর বলে কাগজ খুঁজতে যেহেতু অনেক সময় লাগছে, ততক্ষণ কি আপনার জন্য চা নাস্তা আনবো। অরবিন্দ বলে আমি রামুর দোকান থেকে চিকেন বাটোরা খেয়ে আসছি। সাব ইন্সপেক্টর বলে রামু মারা যাওয়ার পর তার ছেলে ওখানে একটা হোটেল খুলেছে। অরবিন্দ সেই হোটেলে এসে চা পান করে। বিল দিতে গিয়ে রামুর ছেলে বিকাশ অরবিন্দকে দেখে বলে আপনাকে প্রথমে দেখে চিনতে পারিনি, আপনি এখানে 7 থেকে 8 মাস ডিউটিতে ছিলেন তাই না। অরবিন্দ বলে হ্যাঁ। তবে রামু কবে মারা গেল। বিকাশ বলে 1 বছর হয়ে গেছে। বিকাশ জিজ্ঞেস করে আপনি কি এখন থেকে এখানেই থাকবেন। অরবিন্দ কোনো কথা না বলেই মুচকি হেসে সেখান থেকে বেরিয়ে সোজা থানায় চলে আসে। সাব ইন্সপেক্টর বলে অনেক খুঁজেও ডকুমেন্টস পেলাম না, যেহেতু 3 বছরের পুরনো ফাইল মনে হয় এসপি অফিসে আছে। অরবিন্দ আর চোখে তাকিয়ে বলে চাইলে আমি সাহায্য করতে পারি, আমি এখানকার প্রত্যেকটা সেলফ চিনি। ঠিক তখনই বাইকে করে এসআই মহেশ থানায় আসে। মহেশ থানায় ঢুকেই অরবিন্দকে দেখে স্যালুট দেয়। অরবিন্দ হেসে বলে লিভে থাকা অফিসারকে স্যালুট দিতে হয় না। তখনই অরবিন্দের নজর বাইরে দাঁড়িয়ে থাকা বাইকের উপরে পড়লে সে হঠাৎ জিজ্ঞেস করে এটা সেই বাইকটা না। বলেই মহেশের থেকে চাবি নিয়ে সেই বাইক স্টার্ট দেয়। এই বাইকে করেই সে রোজ ডিউটি করত। গল্প চলে আসে তখন যখন অরবিন্দ এসআই হিসাবে এই থানায় ডিউটি জয়েন করে। একদিন সে সাব ইন্সপেক্টর মারারকে নিয়ে বাইকে করে মাঝরাতে জঙ্গলের মাঝে যায়। সেখানে গিয়ে ব্যাগ থেকে একটা কাঠের হাতুড়ি বের করে তাতে কিছু রক্ত মাখায়। এরপর হাতুড়িটা একটা ঝোপের মাঝে লুকিয়ে রাখে। জঙ্গল থেকে ফিরে আসার সময় এক মাছ বিক্রেতা তাদেরকে দেখে জিজ্ঞেস করে আপনারা এখানে কি করছেন। মারার বলে পার্স হারিয়ে গিয়েছিল তাই খুঁজতে এসেছিলাম। মাছ বিক্রেতা জোর করে মারের বাসায় বাজ পাঠিয়ে দিতে চাইলে অরবিন্দ ধমক দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মাছ বিক্রেতা সরে যেতেই তারাও সেখান থেকে চলে আসে। ইন্সপেক্টর রাজান মুলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে রামুর দোকানে আসে। রামু বলে রোজকারের মতো কাজ শেষে অটো বাসায় রেখে মুলি এখানে এসেছিল, এরপর 1 বোতল ড্রিঙ্কস খেয়ে বাসায় চলে গেছে। রাজান বলে ওই দিনও দোকান বন্ধ করার সময় এখানে এসে 4 বোতল ড্রিঙ্কস করে। তাকে জিজ্ঞেস করা হলে বলেছিল মার্টিনের বাসায় যাচ্ছে। রামু বলে মুরলি অনেক ভালো, সবার সাহায্য করে, নিজের বোনের বিয়েও ঠিক করেছে। রাজান বলে এটা অনেক পুরনো কেস, যে কোনো সময় আবারও ওপেন হতে পারে। পরের দিন সকালে মারার অটোতে করে ইলেকশন অফিসে যাওয়ার সময় প্যাকেট থেকে কিছু একটা বের করে কাগজে মুড়িয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর সে চুপচাপ নির্বাচনের প্রচার অফিসের বাইরে এসে
একটা চায়ের দোকান থেকে সিগারেট কেনে। সেদিন রাতে মারার রাজান আর অরবিন্দ আবারও গাড়িতে করে ঘন জঙ্গলের মধ্যে গিয়ে একটা রক্তমাখা কাপড় পুড়িয়ে ফেলে। পরের দিন সকালে অরবিন্দ ইলেকশনের প্রচারণার কাজ তদারকি করছিল। তখনই তার কাছে একটা খবর আসলে সে দ্রুত থানায় আসে। থানার বাইরে সবার ভিড় জমে গেছে। পুলিশ কোনো মতে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। অরবিন্দ সবাইকে ধাক্কা মেরে সরিয়ে ভিতরে এসে মহেশকে জিজ্ঞেস করে ডিওয়াইএসপি এসেছে। মহেশ বলে হ্যাঁ, তবে একটা সমস্যা হয়ে গেছে। থানায় ঢোকার সময় সাধারণ মানুষ অদিত স্যারের টুপি উড়িয়ে দিয়েছে। এটা শুনে অরবিন্দ দ্রুত থানার ভেতরে ঢুকতেই দেখে এমএলএ চিৎকার করে বলছে তোমরা সামলাতে না পারলে আগেই বলতে। এখন ইলেকশনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। বাইরে মিডিয়া সহ পাবলিক জড়ো হয়ে গেছে। আমি 2 দিনের মধ্যেই রেজাল্ট চাই। এদিকে অরবিন্দ দেখে অজিতের বেহাল অবস্থা। অরবিন্দ থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করে ওরা আসলে কারা ছিল। মহেশ বলে গন্ডগোল বাড়ানোর জন্যই এই গুন্ডাগুলোকে ভাড়া করেছিল। ওরা সবাই রাঘুর গ্যাংয়ের। অরবিন্দ বলে এই রাঘু আর ড্যানিকে বার থেকে অ্যারেস্ট করেছিলাম না। মহেশ বলে হ্যাঁ, তবে 2 জনই এখন পার্টি অফিসে থাকার কথা। তার ভেতরে তো আমরা যেতে পারবো না। অরবিন্দ কোনো কিছু না ভেবে তার বাইক নিয়ে সোজা পার্টি অফিসে এসে একে একে সবাইকে মেরে তক্তা বানিয়ে দেয়। রাতে অজিতের মেয়ে মালা জন্মদিন উপলক্ষে বিশাল বড় পার্টির আয়োজন করা হয়েছে। তখনই রাজান আর বাকি 2 জন ইন্সপেক্টর কেস ফাইল নিয়ে সেখানে আসে। অজিতের কাছে উপর মহল থেকে কল আসলে অজিত পার্টি ছেড়ে বাংলোর দিকে আসে। ব্যাপারটা বুঝতে পেরে অরবিন্দ সহ বাকি সবাই অজিতের সাথে আসে। উপর মহল থেকে অরবিন্দের আজকের মারপিটের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অজিত বলে পার্টি অফিসে গুন্ডাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল, এমন ইনফরমেশন পাওয়া গিয়েছিল। এই জন্য অরবিন্দ পার্টি অফিসে গিয়েছিল। যখন ওরা মারতে আসে তখন সেলফ ডিফেন্সে তাদেরকে মারতে হয়। মার্টিনের কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে অজিত বলে আমাদের তরফ থেকে তদন্ত এখনো থেমে যায়নি, শুধু প্রমাণ জোগাড় করা হচ্ছে। আমাদের ধারণা ওই মুরলি খুন করেছে, খুব তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করব। এই বলেই কল কেটে দেয়। অজিত তার ক্যাবিনে এসে জিজ্ঞেস করে আসল কাহিনীটা কি। রাজান মার্টিনের কেস ফাইল খুলে পড়তে শুরু করে। গত এপ্রিল মাসের 13 তারিখ রাত 11:30টায় অটো ড্রাইভার মুরলি রামুর দোকানে গিয়েছিল। সেখানে বসে সে অনেক ড্রিঙ্কস করে। গল্প চলে আসে সেদিন রাতে যেখান থেকে এই কেসের শুরু। ড্রিঙ্কস করে মুরলি রামুর দোকান থেকে বের হয়। রামু দোকান বন্ধ করে বলে এত ড্রিঙ্কস করে গাড়ি চালাতে পারবে না, আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। মুরলি বলে কিন্তু আমি তো বাসায় যাচ্ছি না। রামু অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে কোথায় যাচ্ছ? মুরলি বলে আমি আমার বোনের বিয়ের সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমার সামর্থ্যের বাইরে গিয়ে ওর জন্য ছেলে খুঁজে বের করেছি। তাদের শর্ত মেনে নেওয়ার আগে আমি মার্টিনকে স্পষ্ট হয়ে বলেছিলাম যে বিয়ের সময় আমাকে অবশ্যই 75,000 টাকা দিতে হবে। সে নির্ভয় রাজি হওয়ার পরই আমি বিষয়টা নিয়ে এগিয়ে গিয়েছি, কিন্তু এখন সে বলছে টাকা দিতে পারবে না। সে যদি টাকা না দেয় তাহলে কাল বিয়েটা হবে না, আর যদি এমন হয় তাহলে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। বলেই অটোতে উঠলে রামু বলে তুমি এখন যেও না। মুরলির কথা না শুনেই সেখান থেকে সোজা মার্টিনের বাসায় আসে। মার্টিন তখন উঠানেই বসা। মুরলি বলে তুমি আমাকে যে 75,000 টাকা দেবে বলেছিলে সেটা আমার কালই চাই, আমার বোনকে বিয়ে দিতে হবে। মার্টিন বলে আমি বলেছিলাম যে পারলে দিব। মুরলি রেগে বলে তুমি তো নিজের দিন তারিখ ঠিক বলেছিলে, তাহলে এখন কথা ঘোরাচ্ছ কেন? বলেই সে মার্টিনকে এক লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে মার্টিনের গলা শক্ত করে চেপে ধরে তার সম্পূর্ণ শক্তি দিয়ে দেয়ালের সাথে জোরে ধাক্কা মারে। মার্টিন ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। মার্টিনের স্ত্রী শিবা ভয়ে চিৎকার করে ওঠে। তখনই মুরলি তার পকেট থেকে পেপার স্প্রে বের করে শিবার মুখের সামনে স্প্রে করে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সেও মাটিতে পড়ে যায়। মার্টিন উঠতে গেলে তার উপরও মুরলি স্প্রে করে দেয়। মার্টিন মাটিতে পড়েছিল। তখনই মুরলি তার কোমরে লুকিয়ে থাকা লম্বা স্ক্রু ড্রাইভার বের করে তখনই বুকের মধ্যে ঘুরিয়ে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই সে দেখে শিবা ওঠার চেষ্টা করছে। মুরলি আর এক মুহূর্ত দেরি না করে তার বুকে 2 বার স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। বাড়ির বাইরে থেকে তালা লাগানোর পরে 2টা লাশ টেনে তাদের পেছনের দিকে নিয়ে যেয়ে সেখানে মাটিতে পুঁতে দেয়। ফুটপাতের মৃত বিড়ালের লাশ থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে তাদের লাশের গন্ধ বাইরে আসতে অনেক সময় লেগে যায়। খুনে 2 দিন পরে মার্টিনের ভাই থানায় এসে মার্টিনের নিখোঁজ হওয়ার কেস ফাইল করে। তারপরেই তাদের মৃতদেহের খোঁজ পাওয়া যায়। এই সময়ের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রমাণ হারিয়ে গিয়েছিল। মার্টিনের ফোনটা কোথাও পাওয়া যায়নি। কিছু প্রমাণ মুরলি নিজেই নষ্ট করে ফেলেছিল। চার্জশিট পড়া শেষ হলে রাজান ফাইলটা অজিতের হাতে দিলে অরবিন্দ বলে কিন্তু যেই ছেলেটা মার্টিনের কারণে কলেজ থেকে বহিষ্কার হয়েছিল সে এখনো একজন প্রাইম সাসপেক্ট। জিজ্ঞাসাবাদের জন্য আমি তাকে কাল থানায় ডেকেছি। রাজান বলে কিন্তু তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। মারার বলে মুরলির বোনের বিয়ের জন্য মার্টিন একটা বড় অ্যামাউন্টের টাকা দিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে টাকা না দেওয়ায় বিয়েটা ভেঙে যায়। প্রমোদ বলে মার্টিনের স্ত্রী শিবা শপিং এ বা যে কোনো কাজে মুরলির অটোতে করেই যেত। মুরলি ওই বাসার প্রতিটা কোণা চিনত, আর এটা মার্টিনের ভাই বয়ান দিয়েছে। তাছাড়াও ওই দুজনের শরীরের ক্ষত বেশ গভীর ছিল, হয়তো স্পাইরাল শেপের লম্বা স্ক্রু ড্রাইভার ব্যবহার করা হয়েছে। মুরলির মতো অটো ড্রাইভারের কাছে এমন স্ক্রু ড্রাইভার থাকাটা খুবই স্বাভাবিক। অরবিন্দ বলে কিন্তু মুরলি বয়ানে বলেছে সে এমন কিছুই করে
করেনি। তার কথা শুনে মনেও হয়নি যে সে মিথ্যা বলছে। ঠিক তখনই অজিতকে বাড়ির ছবি তোলার জন্য ডাকা হলে অজিত আর অরবিন সেখান থেকে চলে যায়। বিদায়ের সময় অরবিন্দের ভাই ছেটা জিজ্ঞেস করে, আজ তুমি আবারও কটেজে চলে যাবে? অরবিন বলে, কাল সকালে যাব। ছেটা বলে, 4টা সার্জারি পোস্টপোন করে এখানে এসেছি। বলেই সবার থেকে বিদায় নিয়ে ছেটা চলে যায়। তখনই বারান্দা থেকে অজিত অরবিনকে বলে, উপরে আসো। অরবিন আসতেই অজিত বলে, ওরা 3জন অফিসার হিসেবে খারাপ না। আমারও মনে হয় খুনটা মুরলিই করেছে। খামোখা কোনো নির্দোষকে ফাঁসাবে এমন অফিসার ওরা নয়। অরবিন বলে, আমি যখন পুলিশে জয়েন করেছিলাম তখন আমি আমার নিজের কাছে ওয়াদা দিয়েছিলাম যে আমি একজন সৎ পুলিশ অফিসার হব। আমি আপনার থেকে সবকিছু শিখেছি, না হলে বাবা যে জমি দিয়েছে তাতে চাষাবাদ করতাম। কিন্তু এখন এই কেসে আমি খুবই কনফিউজ। অজিত বলে, আমি যখন কোলভানে এসআই ছিলাম তখন একজন একটা বাচ্চাকে চাকু মেরে দিয়েছিল। আমরা লোকটাকে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু আদালত লোকটাকে ছেড়ে দেয়, কারণ যেই চাকু দিয়ে খুন হয়েছে পুলিশ সেটা আদালতে পেশ করতে পারেনি, কারণ চাকুটা খুঁজে পাওয়াই যায়নি। খুন করার পর সে চাকুটা সমুদ্রে ফেলে দেয়। সেই কারণে আমাকে সোজা ট্রাফিক পুলিশে ট্রান্সফার করা হয়। ডিএসপি স্যার আমাকে বলেছিল ওই চাকুর জায়গায় অন্য কোনো চাকু দেখাতে। আমি বোকার মতো সেটা না করেই সৎ ছিলাম। সেদিনে আমি ঠিক করেছিলাম যে কোনো ক্রিমিনালের কারণে নিজের ক্যারিয়ারের ক্ষতি হতে দিব না। এই ইলেকশনে যদি রুলিং পার্টি হারে তাহলে আমরা কেউই এই ডিস্ট্রিক্টে থাকতে পারবো না, কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। অরবিন বলে, কিন্তু মুরলি যে খুনটা করেছে সেটা কিভাবে শিওর হব? অজিত বলে, ওর এত ভালো অভিনয় দেখে তুমি মনে হয় ভরকে গেছো। এক্সপিরিয়েন্সও পুলিশের অনেক বড় একটা হাতিয়ার। 5 বছর পরে তুমি এটা বুঝতে পারবে। রাতে অরবিন যখন ঘুমিয়েছিল তখনই কেউ একজন তার দরজায় কড়া নাড়ে। অরবিন দরজা খুলতেই দেখে তার বড় ভাবি দাঁড়িয়ে আছে। সে জানায় এসপি স্যার তাকে 3 থেকে 4 বার কল করেছে। বলেছে স্পেশাল ব্রাঞ্চ থেকে খবর এসেছে কাল ওই মার্ডার কেস নিয়ে এসপি অফিসার বাইরে কোনো প্রোটেস্ট হবে। অরবিন মেসেজটা দেখে ভাবিকে বলে, আমি ব্যাপারটা দেখছি। বলেই সে রেডি হয়ে তার সার্ভিস গান নিয়ে বের হয়ে প্রমোদকে আসতে বলে। প্রমোদ আর মার্ডারকে নিয়ে অরবিন মুরলির বাসায় আসে। গাড়ি থেকে নামতেই প্রমোদ বলে, তুমি বরং মুরলিকে ডেকে আনো, মুরলি আমার কথা শোনে। অরবিন কোনো কথা না বলেই মুরলির বাসায় এসে তার নাম ধরে ডাকতে থাকে। মুরলি বাইরে এসে অরবিনকে দেখে বলে, আপনি এখন এসেছেন কেন? বাসার ভেতরে আসেন। অরবিন বলে, আমার সাথে আসো। বলেই সে মুরলিকে নিয়ে সামনে এগোতেই মারার সেখানে এসে বলে, তোমার সাথে কথা ছিল। বলেই মারার তাকে টেনে গাড়িতে বসালে মুরলি চিৎকার করে বলে, আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে মুরলির বোন বাইরে বেরিয়ে আসে। এটা দেখে অরবিন কোনো কথা না বলেই গাড়িতে উঠে বসে। এরপর তারা মুরলিকে নিয়ে সোজা মার্টিনের বাসায় চলে আসে। মুরলি যেন চিৎকার না করতে পারে তাই মুখে একটা কাপড় গুজে দেয়। এরপর তারা পানি ছিটিয়ে মুরলির পায়ে ছাপ নেয়। দরজাতেও জোর করে তার হাতে ছাপ নেওয়া হয়। থানায় 3rd ডিগ্রি দেওয়া রুমে নিয়ে গিয়ে মুরলিকে ভীষণ মারতে থাকে। অরবিন্দ আর সহ্য করতে না পেরে সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে মুরলিকে নিয়ে বিলের ধারে প্রমাণ সংগ্রহ করতে আসে। রাস্তায় তখন সাধারণ মানুষের ভিড় জমে গেছে। গত রাতে ঝোপের পাশে রাখা স্ক্রু ড্রাইভারের মতো রডটা প্রমাণ হিসেবে পেয়ে যায়। সাথে সাথেই ফরেন্সিক টিম বাকি সব প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা ঢিল ছুঁড়ে মুরলির মাথায় মারলে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয়। এদিকে পার্টির বিজয় মিছিল বের হয়েছে। অরবিন্দ তাকে সুরক্ষা দিয়ে পার্টি অফিস পর্যন্ত নিয়ে আসে। সেখানে অজিত তার পুরো টিমের সাথে গ্রুপ ফটো তোলে। অরবিন্দ পরিবার নিয়ে গাড়ির শোরুমে এসে একটা সুজুকির গাড়ি কেনে। অরবিন্দ বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে তাকেই গাড়িটা চালাতে দেয়। তখনই প্রমোদ অজিতকে কল দিয়ে কিছু বললে অজিত আর অরবিন্দ এক হোটেলে চলে আসে। সেখানে অ্যালেক্স বলে গত রাতে পেট্রোলিং এর সময় একটা গাড়ি পায়। ড্রাইভার নেশা করে গাড়ি চালাচ্ছিল। কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে এসব জিজ্ঞেস করলে উল্টাপাল্টা উত্তর দেয়। আমার মনে হয় গাড়িটা চুরি করা গাড়ি। গাড়ি থেকে নামতে বললে তল্লাশি নিলে একটা পেপার স্প্রে পাই। সাথে এই ফোনটাও ছিল। সন্দেহ হলে ফোন অন করে আমার নম্বরে কল দেই। দেখা যায় এটা মার্টিনের নাম্বার, যাকে খুন করা হয়েছে, আর এটা তারই মিসিং ফোন। লোকটা অজান্তেই মার্টিনের ফোনটা আমার কাছে রেখে দেই। অজিত জিজ্ঞেস করে আর সেই লোক? অ্যালেক্স বলে ড্রাইভিং এর একটা মামলা দিয়ে ছেড়ে দিয়েছি। অরবিন রেগে বলে ছেড়ে দিয়েছেন মানে কি? অজিত শান্ত হতে বলে অ্যালেক্সকে জিজ্ঞেস করে আর কেউ জানে এই ব্যাপারে? অ্যালেক্স বলে না, আমার সন্দেহ হচ্ছিল তাই বাকিদের অন্য গাড়ি চেক করতে পাঠাই। প্রমোদ জিজ্ঞেস করে লোকটা কি আমাদের সাসপেক্ট লিস্টের কেউ? অ্যালেক্স বলে না, লাইসেন্সে চন্দনমান নাম দেওয়া ছিল। অরবিন জিজ্ঞেস করে তুমি কি তাকে এই কেস নিয়ে কোনো প্রশ্ন করেছিলে? অ্যালেক্স বলে না, তেমন কোনো প্রশ্ন করিনি। যেই কেসের কনফিউশন হয়ে গেছে সেটা নিয়ে আর কেন বা প্রশ্ন করব? অরবিন বলে কনফিউশন হয়ে গেছে তো কি হয়েছে, তাকে কাজটা দিতে নেওয়া উচিত ছিল। অজিত জিজ্ঞেস করে নিয়ে কি বা করবে? অরবিন বলে মিসিং ফোন, পেপার স্প্রে এসব যখন পাওয়া গেছে কোনো কাহিনী তো অবশ্যই আছে। অজিত বলে আদালতে ট্রায়াল চলছে, সমস্ত প্রমাণ আর আসামিকে উপস্থাপন করা হয়ে গেছে, এখন আমাদের আর কিছুই করার নেই। মূলের বিপক্ষে যে প্রমাণ দেখিয়েছি সেগুলোর কি ব্যাখ্যা দিব? 3.5 মাস ধরে সে জেলে আছে, এই দায়ভার কে নিবে? আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এটুকু বললেই সমস্যার সমাধান হবে না। ইউনিফর্ম ছেড়ে আমাদের সবাইকে জেলে যেতে হবে। অরবিন জিজ্ঞেস করে তাহলে কি করতে হবে এখন? অজিত বলে ওই লোকটা নেশা করে গাড়ি চালানো একটা সাধারণ মানুষ, তাকে নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। অরবিন জিজ্ঞেস করে তাহলে মুরলির কি হবে? প্রমোদ বলে জেল থেকে বের হয়ে আসলে আমরা তার চলার
জন্য একটা ব্যবস্থা করে দিব। মদনও বলে এসব ভুলে যাওয়াই আমাদের জন্য ভালো। অরবিন্দ রেগে বলে পলিটিক্যাল প্রেসারের জন্য একজন নিরপরাধীকে ধরে আসামি বানাবো? অজিত বলে নিজের জ্ঞান থেকেই বলছি, যতক্ষণ নেতা নির্বাচন রাজনীতি থাকবে ততক্ষণ এই সিস্টেম বদলাবে না। আমরা 5 না হলে অন্য কোনো 5 জন ঠিকই এই কাজটা করতো। অরবিন্দ জানায় আমি এই 5 জনের একজন হতে পারবো না, কাউকে না কাউকে তো সাহস করে রুখে দাঁড়াতে হবে। অজিত রেগে ফোন ভেঙে বলে যদি এতই সাহস থাকে তাহলে যা প্রমাণ নিয়ে আয়। অরবিন্দের সাথে সাথে রেগে দেয় হাঁটা। রাতের অন্ধকারে থানায় এসে স্টোর রুম থেকে প্রমাণ খোঁজার চেষ্টা করে। সেখান থেকে বের হয়ে এক ফরেন্সিক অফিসারের কাছে আসলে সে জানায় সেদিন কিছু চুল আর ফিঙ্গার প্রিন্টও পেয়েছিলাম। মার্টিন টিউশনি করায় তাই ছোট স্টুডেন্টদের আনাগোনা ছিল, বাসায় মেহমানও ছিল। কি কি হতে পারে সব অ্যালেক্স স্যারের সাথে ডিসকাস করেছিলাম। অরবিন্দ জিজ্ঞেস করে মুলির ডিএনএ ছাড়া আর কারো ডিএনএ পাওয়া গেছে? অফিসার বলে না, আর মুলির ধরা পড়ার পর আর কোনো তদন্তের দরকারও ছিল না। ক্রাইম সিনে মুলির রক্তও পাওয়া যায়। অরবিন্দ কেসের সব খুঁটিনাটি তথ্য নিয়ে সিনিয়র রাজেশের কাছে এসে বললে রাজেশ বলে এটা অনেক সেন্সিটিভ কেস, কারোর সাথে এই ব্যাপারে কথা বলো না, কারণ এতে তোমার বড় ভাইও জড়িত। তখনই সেখানে অজিত আর অ্যালেক্স আসলে রাজেশ অরবিন্দকে বলে তুমি এখন যাও, পরে কথা হবে। অরবিন্দ বুঝে যায় এখানে বলে কোনো কাজই হবে না। অরবিন্দ রুম থেকে বের হয়ে একটু এগোতেই রাজেশ কল দিয়ে তাকে আবার ডাক দেয়। অরবিন্দ আসলে রাজেশ বলে আইজির পরিবার এখানে ঘুরতে এসেছে, তারা শহর সম্পর্কে ভালো জানে না, তুমি তাদেরকে গাইড করো। অরবিন্দ ভালো করে বুঝে যায় তাকে এই কেস থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সিনিয়রকে কিছু বলার ক্ষমতা তার নেই। অরবিন্দ আইজির পরিবারকে মিউজিয়ামে ঘোরাতে নিয়ে আসে। কিছুক্ষণ পর রাজেশ ওয়াকিটকিতে অরবিন্দকে অর্ডার দিয়ে বলে আইজি বিকালের ফ্লাইটে আসবে, তাকে রিসিভ করে যেখানে যেখানে যাবে তার সাথে থাকবে। অরবিন্দ রেগে ওয়াকিটকি বন্ধ করে দেয়। এরপর সে মহারাষ্ট্রের আইজির কাছে তার পারিবারিক এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে 4 অক্টোবর 2017 থেকে 5 বছর পর্যন্ত ছুটির আর্জি জানায়, আর তার আর্জিটা মেনে নেওয়া হয়। গল্প চলে আসে 2 বছর পরে। হায়দ্রাবাদের রামারেড্ডি ল একাডেমির ছাদে দিয়া এসে দেখে অরবিন্দ ঘুড়ি উড়াচ্ছে। দিয়া বলে সোফা কিনতে টাকা লাগবে। অরবিন্দ জানায় আমার অ্যাকাউন্টে 6000 টাকা আছে। দিয়া বলে বাকিটা আমি দিচ্ছি, কিন্তু পরে আমাকে শোধ দিয়ে দিবে। মালা কল দিলে অরবিন্দ রিসিভ করে না। বাসান্ত সোফা এনে অরবিন্দ বেশ খুশি। মালা আবারও কল দিলে অরবিন্দ কল কেটে দেয়। দিয়া জিজ্ঞেস করে মালার সাথে কথা বলতে কি সমস্যা? অরবিন্দ বলে আমি এখনো প্রস্তুত না। দিয়া বলে বাকিদের কথা না হয় বুঝলাম, কিন্তু মালার দোষ কি? অরবিন্দ বলে ও আমার অতীতেরই একটা অংশ, আমি আর সেগুলো মনে করতে চাই না, আগে কোর্স কমপ্লিট করি তারপর বাকি সব দেখবো। তখন এবার মালা কল দিলে দিয়া রিসিভ করে দেয়। অরবিন্দের মালার সাথে কথা বলা ছাড়া আর কিছুই করার থাকে না। মালা জানায় 2 অক্টোবর তার আশীর্বাদ আর 4 নভেম্বর বিয়ে। আসলে অরবিন্দ মালার চাচা হয়। অরবিন্দ চুপ করে থাকলে মালা ফোনটা অজিতকে ধরিয়ে দেয়। অজিত বলে 2 সপ্তাহ আগে চলে আসিস। অরবিন্দ কোনো উত্তরই দেয় না, শুধু এইটুকু বলে আমার সাথে আরো একজন আসবে। অরবিন্দ বিয়ে বাড়িতে দিয়াকে সাথে নিয়ে আসে। সবাই দিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাত অনেক হয়ে গেলে সবাইকে অজিত ঘুমাতে যেতে বলে। ফ্রেশ হয়ে অরবিন্দ অজিতের কাছে এসে ওয়াকিটকিতে কথা শুনলে অরবিন্দ বলে অনেকদিন পর শুনলাম। অজিত জিজ্ঞেস করে দিয়ার বাবা মা কোথায়? অরবিন্দ বলে তারা পুনেতে থাকে, বাবা লেফটেন্যান্ট, আমার সাথে কথা হয়েছে। ওয়াকিটকিতে বারবার অজিতকে ডাকায় সে চলে যায়। বিয়ের জন্য গয়না কিনতে সবার সাথে অরবিন্দ এসেছে। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাওয়ায় হঠাৎ ঘাড় ঘরে দেখে সামনে মুরলির বোন। সে সামনের দোকানে সেলস গার্লস এর কাজ করছে। মুরলির বোন অরবিন্দকে দেখে দৌড় দিলে অরবিন্দ তার পিছু পিছু এসে জিজ্ঞেস করে তুমি মুরলির বোন না? মেয়েটা বলে প্লিজ কাউকে বলবেন না, আমি মুরলির বোন জানাতে পারলে আমার চাকরি থাকবে না। আপনি তো জানেন না হাইকোর্টের রায় দিয়েছে, মুরলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখনো শান্তি হয়নি আপনার? জমি জমা বিক্রি করে কেস লড়ছিলাম, কিন্তু আপনাদের মতো মানুষের সাথে আমরা গরিব মানুষরা কতক্ষণ বা লড়াই করতে পারবো? মরতে ভয় লাগে, তাই বাঁচার জন্য পরিচয় গোপন রেখেছি বলেই মেয়েটা চলে যায়। এমন কথা শুনে অরবিন্দের বেশ খারাপ লাগে। কেউ হাসি খুশি বিয়ে শপিং করছে, তো কেউ এমন লুকিয়ে বেড়াচ্ছে। অরবিন্দ মুরলির সাথে জেলে দেখা করতে গেলে মুরলি বলে প্রমোশন, মেডেল কিংবা বাঁচার জন্য যেই কারণেই বলেন না কেন আমার জীবনের এই দিনগুলো আপনি ফিরাতে পারবেন না। আমার বোন সুন্দর একটা জীবন পেতে পারতো, কিন্তু সব শেষ হয়ে গেছে। আপনি যান আর আমার এসে জীবন কাটান বলেই মুরলি চলে যায়। অরবিন্দের নিজের উপরই প্রচন্ড রাগ হয়। ডিপার্টমেন্টের এক অনুষ্ঠানে অজিত তার সিনিয়র সাথে প্রমোশনের কথা বলছে। তখনই মদন আর প্রমোদ এসে অজিতকে সাইডে ডেকে বলে আপনার ভাই মুরলির সাথে দেখা করতে জেলে গিয়েছিল। অজিত বলে সে তো আমার পরিবারের সাথে শপিং এ গেছে। প্রমোদ বলে না, 45 মিনিট আগে গিয়েছিল। দুজন 20 মিনিটের মতো কথা বলেছে। সেখান থেকে বের হওয়ার সময় অরবিন্দ সেশন বিচারক বালা কৃষ্ণের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা বলছিল। অজিত রাধিকাকে কল দিয়ে জিজ্ঞেস করে অরবিন্দ কোথায়? রাধিকা বলে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বলে বাইরে গেছে। প্রমোদ বলে সেই সময় হুমকির জন্য চুপ করেছিল, কিন্তু এখন অবস্থা বদলে গেছে। মুরলির রায়ের একদিন পরে এভাবে গিয়ে দেখা করা আর বিচারকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নিশ্চয়ই কোনো গন্ডগোল তো আছে। অজিত অরবিন্দকে কল দেয়, কিন্তু অরবিন্দের ফোন বন্ধ। মদন জিজ্ঞেস করে অরবিন্দের কাছে তো মুরলি বাদে আর কোনো প্রমাণ নেই। অজিত গাড়িতে ওঠার সময় বলে ওই যে ড্রাইভিং মামলার চন্দন আছে না? অজিতের উপায় না পেয়ে অরবিন্দের উপর নজর রাখার জন্য ডিটেকটিভ হায়ার করে, সাথে সাথে তার ফোনও ট্র্যাক করে। অরবিন্দ মানারে
বেনুল থানার দিকে যাচ্ছে শুনে অজিত সেখানের সিআই মহেশকে কল দিতে বলে। প্রমোদ বলে মহেশ তখন কনস্টেবল ছিল, সে মূলের কেসের বেশি কিছু জানতো না, আমরা কোনো ভুলই করিনি। এখন যদি এই বিষয়ে কথা বলি তাহলে সন্দেহ হতে পারে, তাছাড়া সে আমাদের পক্ষে থাকবে কিনা এটাও জানি না। আমাদের এএসআই সাজানো তো ওখানেই থাকে। মহেশও ফাইল খুঁজতে গিয়ে অনেক নিচে ফাইলটা খুঁজে পায়। সাজানকে বলে ভালো করে সব ফাইল চেক করো। এদিকে ডিটেকটিভ অজিতকে জানায় অরবিন বিচারকের সাথে বিকাল 4টায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। অজিত বলে অরবিন যেন কোনোভাবেই ওই এলাকা থেকে সন্ধ্যার আগে বের না হতে পারে। অরবিন ফাইলের সব ছবি তুলে নেয় যেন সে বিচারককে দেখাতে পারে। মহেশ বলে আজ যেসব কথা বলছেন সেগুলো সেদিন বললে আপনি একা হতেন না, আপনার সাথে আমিও থাকতাম। অরবিন বলে মুখে সৎ অফিসার হওয়া আর সৎ অফিসার হিসেবে কাজ করার মধ্যে অনেক পার্থক্য থাকে। কনস্টেবল চন্দন চাঁদের ঠিকানা পেয়ে যায়, কিন্তু মহেশ আসলে সেটা লুকিয়ে ফেলে। সাজানকে দিলে সাজান লুকিয়ে সেটা ছবি তুলে কাগজটা ছিঁড়ে ফেলে। প্রমোদ মহেশকে কল দিয়ে জিজ্ঞেস করে ফাইলটা পেয়েছো? মহেশ বলে হ্যাঁ পেয়েছি। প্রমোদ বলে সাজানকে ফোনটা দাও। প্রমোদ সাজানকে বলে তুমিও মহেশের সাথে আসবে আর ফাইল তোমার কাছেই রাখবে। কল কেটেই সাজান অরবিন্দের কাছ থেকে ফাইল নিয়ে বলে ফাইলটা আমার কাছে রাখতে বলেছে। মহেশ আর সাজান ফাইল নিয়ে চলে গেলে অরবিন্দ বাইরে এসে দেখে তার গাড়ি ট্রাফিক পুলিশ নিয়ে যাচ্ছে। অরবিন্দ দৌড়ে গিয়ে বলে এটা আমার গাড়ি। ট্রাফিক পুলিশ বলে এখানে কোনো পার্কিং জোন নেই। অরবিন্দ বলে কই, যখন এসেছিলাম তখন তো ছিল না। পুলিশ বলে অফিসে গিয়ে জরিমানা দিয়ে গাড়ি নিয়ে নিও। অরবিন্দ অনেক অনুরোধ করলেও সার্জেন্ট তাকে পাত্তাই দেয় না। অরবিন্দ বুঝে যায় সে যেন বিচারকের কাছে না যেতে পারে, তার জন্যই এসব প্ল্যান করা হয়েছে। প্রমোদ কনস্টেবলকে কল দিয়ে বলে 4টা পর্যন্ত অরবিন্দকে আটকে রাখো। কনস্টেবল বাড়িতে দেখে অরবিন্দ মহেশের বুলেট নিয়ে বেরিয়ে পড়েছে। অরবিন্দকে আটকানো কি এত সহজ? সে এই কেসের সত্য সবার সামনে যেভাবেই হোক আনবে। প্রমোদ চুরির অপরাধে ওই এরিয়ার এসপি কে কল দিয়ে বলে অরবিন্দকে গ্রেফতার করো। এসপি বলে কিন্তু মহেশকে তো লিখিত অভিযোগ দিতে হবে। প্রমোদ বলে আগে গ্রেফতার করো, পরে দেখছি। অপরদিকে অরবিন্দ বিচারকের কাছে পৌঁছে তাকে ফাইলের সব ছবি দেখায়। বিচারক বলে এতে প্রমাণটা কোথায়? অরবিন্দ বলে এসব মিথ্যা সাজানো ছবি, অনেক কিছু তো আমি নিজেই করেছি। বিচারক বলে যখন চার্জশিট ফাইল হলো হাইকোর্ট রায় দেয় তখন তুমি কোথায় ছিলে? অরবিন্দ বলে আমি চেষ্টা করেছিলাম, হায়ার অফিসে অভিযোগ করেছিলাম, কিন্তু তখন এই পর্যন্ত আসার সাহস আমার ছিল না। বিচারক জিজ্ঞেস করে অজিত তোমার বড় ভাই, তোমাদের সম্পত্তি কি ভাগাভাগি হয়ে গেছে? অরবিন্দ হতবম্ব হয়ে যায়। বিচারক বলে এত সময় চুপ করে থাকার পর এখন হুট করে এসব বলছো, এর পেছনের কারণ কি সেটা তো আমাকে জানতে হবে। টাকার জন্য নাকি টিমের কারোর প্রতি বদলা নিতে এসব করছো? যে কেউ এসে একটা কথা বললেই আদালত সেটা বিশ্বাস করবে না, এমন কোনো প্রমাণ আছে যেটা দেখে কেউ না বলতে পারবে না? অরবিন্দ বলে আছে, চন্দন লাল পিল্লাই। বিচারক বলে তাহলে তাকে নিয়ে আসো, তার ঠিকানা, নম্বর বা গাড়ির নম্বর এগুলো দেখাও। তখনই বিচারকের কাছে পি এসে বলে বাইরে ভেনগ্রামের ইন্সপেক্টর যোশী এসেছে। যোশী ভেতরে এসে বলে অরবিন্দের নামে কমপ্লেন আছে, সে থানা থেকে বাইক চুরি করেছে, খবর পেয়েছি সে এখানেই আছে। অরবিন্দ অবাক হয়ে যায়। যোশী কনস্টেবলকে বলে বাইকে পেপার চেক করে থানায় আসেন আর অরবিন্দকে জিপে উঠতে বলে। কনস্টেবল কাগজ চেক করে দেখে এটা অরবিন্দের নামে রেজিস্টার করা। অরবিন্দ মুচকি হেসে যোশীর কাছ থেকে কাগজ আর চাবিটা নিয়ে নেয়। বিয়ের কেনাকাটা শেষে সবাই ফিরে এসেছে। অজিত গম্ভীর হয়ে বসে আছে। অরবিন্দ আসে রাধিকা জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি? রাধিকা অজিতকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে ওকে দিয়ে দাও। অজিত ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকলেও সবার সামনে কিছুই বলে না। পাত্রপক্ষ আসলে মালা কথাবার্তার এক পর্যায়ে অরবিন্দ আর দিয়াকে ডেকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সেলফি তোলার জন্য মালা অজিতের কাছ থেকে মোবাইল নিয়ে আসে। ছবি তুলে মালা ফোন অরবিন্দের হাতে দিলেই অরবিন্দ ছবি দেখতে দেখতে হঠাৎ খেয়াল করে মোবাইলে সেই চালানের ছবি। এরই মধ্যে অজিত ফোন চাইলে অরবিন্দ ফোনটা দিয়ে দেয়। অজিত ফোন নিয়ে ভেতরে এসে দেওয়ালের আড়ালে লুকিয়ে অরবিন্দের উপর নজর রাখে। অরবিন্দকে স্বাভাবিক দেখে নিশ্চিন্ত হয় যে সে কিছুই দেখেনি। গভীর রাতে সবাই ঘুম। কিছু একটা শব্দ পেয়ে অজিতের ঘুম ভেঙে যায়। নিজে সিঁড়ি এসে দেখে দিয়া আর অরবিন্দ কোথায় যেন যাচ্ছে। রুমে জানালা দিয়ে উকি মেরে দেখে দিয়া অরবিন্দকে চুপি চুপি বাসা থেকে বের হতে সাহায্য করছে। অরবিন্দ চলে গেলে দিয়া এসে রুমে সোজা দরজা লাগিয়ে দেয়। লুকিয়ে থাকা অজিতের মনে এবার ভয় কাজ করতে থাকে। পরের দিন সকালে অরবিন্দ চন্দনলাল পিল্লাইয়ের বাসা থেকে বেশ দূরের এক দোকানে বসে চা পান করছে। স্কুল বাস এসে বাচ্চাদেরকে নিয়ে গেলে অরবিন্দ পিল্লাইয়ের ঠিকানা অনুযায়ী সেই বাসায় আসে। এক বয়স্ক লোক বলে পিল্লাই আগে এখানেই ভাড়া থাকতো, অনেক বছর হয়েছে এখান থেকে চলে গেছে, এখন আমিই থাকি। তা আপনি কে? অরবিন্দ বলে আমি তার পূর্ব পরিচিত, অনেকদিন ধরে যোগাযোগ নেই, আপনি কি জানেন সে এখন কোথায় থাকে? লোকটা বলে এই কথা তো আমিও জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আমরাও অনেকদিন ধরে তাকে খুঁজছি, আপনি ভেতরে আসেন। ভেতরে আসলে লোকটার স্ত্রী জিজ্ঞেস করে আপনারা নেভির পরিচিত? অরবিন্দ বলে না, বাইরের। লোকটা বলে আমিও সেটাই ভাবছিলাম, ব্যাচমেট তো হতে পারবেন না। অরবিন্দ জিজ্ঞেস করে বাসা নেওয়ার সময় কোনো এগ্রিমেন্ট আছে? লোকটা বলে যাকে উপরওয়ালা পাঠিয়েছে তার মতো মানুষের কাছ থেকে এগ্রিমেন্ট? আমরা তার কাছ থেকে একটা টাকাও নেইনি, আমাদের অনেক বয়সে সন্তান হয়। চন্দন পিল্লাই 6টা মন্দিরে গিয়ে আমাদের জন্য পূজা করেছিল। শোকেসে একটা মূর্তি দেখালে অরবিন্দ জিজ্ঞেস করে সব মিলিয়ে কত টাকা লেগেছিল? আসলে আমিও এমন একটা মূর্তি চাই। লোকটা বলে আমাদের 4.5 লাখের মতো লেগেছিল, সন্তানের জন্য টাকা কোনো
ব্যাপার না। অরবিন জিজ্ঞেস করে কতদিন হয়ে গেছে এখান থেকে চলে গেছে। লোকটা বলে প্রায় 3 বছর। আমরা কোম্পানির ফ্ল্যাটে থাকতাম, তাই সে এখানে থাকতো। এরপর সে নেভি ছেড়ে দিয়ে কল্যাণ গ্রামের আশেপাশে কোথাও থাকতো এমনই শুনেছিলাম। আমরা অনেক খোঁজ করেছি কিন্তু পাইনি। আমার মনে হয় সে শুধু আমাদের জন্যই এসেছিল, আবার আশীর্বাদ দিয়ে চলেও গিয়েছে। অরবিন বুঝে উঠতে পারে না এমন ভালো মানুষ কি সত্যিই কোনো অন্যায় করতে পারে। রাতে জগিং এর সময় অরবিন দিয়াকে বলে আমি এই কেসের সত্য সামনে আনলে আমার এবং ভাইয়ের 5 বছরের জেল হবে। এতে আমাদের পরিবার আর তোমার উপরে প্রভাব পড়বে। দিয়া বলে জানি তোমার একটা ভুলের জন্য চাকরি ছেড়েছ, আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি। তখনই হুট করে এক বাইকার অরবিন্দদের গা ঘেঁষে চলে গেলে দুজনেই বেশ ভয় পেয়ে যায়। সামনের দিকে খেয়াল করে দেখে কতগুলো মেয়ে কতগুলো ছেলের সাথে ঝগড়া করছে। বাইকারটা তাদের মাঝখান দিয়ে চলে যায়, আবার ফিরে এসে মেয়েগুলোকে বিরক্ত করতে থাকে। অরবিন্দ রেগে তেরে গিয়ে একটা হকি দিয়ে বখাটিগুলোকে বেধরে মারতে থাকে। দিয়া এসে বলে থামো, এখন না তুমি পুলিশে নেই। অরবিন্দ শান্ত হয়ে যায়। অজিত আইজির অফিসে আসলে আইজি বলে গত রাত 11টায় এসে তোমার ভাই বলল সে আবার জয়েন করতে চায়। আমি এখানে থানায় জয়েন করতে বললে সে জানিয়েছে মানা রেনুল থানায় জয়েন করবে। এখানের এসআই মহেশ সিটি পোস্টিং চেয়েছিল, তাই অরবিন্দকে পোস্টিং দিতে সমস্যা হয়নি। অজিত অনেক রাগ হলেও আইজির সামনে নিজেকে স্বাভাবিক রাখে। পরের দিনে অরবিন্দ আবারও ইউনিফর্ম পরে ডিউটি জয়েন করার আগেই আসে মার্টিনের বাসায়। চারপাশ ঘুরে ঘুরে দেখে বহুদিন বন্ধ থাকায় ধুলাবালি আর পোকামাকড় বাসায় ভরে গেছে। তেমন কিছু না পেলেও হঠাৎ অরবিন্দের নজর পড়ে শোকেজে রাখা সেই মূর্তির উপরে, যেমনটা চন্দনের খোঁজ করতে গিয়ে সেই বয়স্ক লোকের বাসায় দেখেছিল। সেখান থেকে ফিরে অরবিন্দ অজিতের অফিসে রিপোর্ট করতে আসলে অজিত রেগে বলে তুমি রিজয়েন করছো সেটা আমাকে অন্য কারো কাছ থেকে শুনতে হয়েছে। যাই হোক খামটা রাখো, পানখাড়া আমরাবাতিতে তোমার পোস্টিং হয়েছে, কালই জয়েন। তুমি গেলে ওখানে এসআই অন্য জায়গায় যাবে। অরবিন্দ আর কোনো কথা না বলেই স্যালুট দিয়ে চলে যায়। অমরাবতীর জন্য রওনা হওয়ার আগে অরবিন্দ বিকাশকে ডেকে বলে আমার বদলি হয়ে গেছে। কিছু পোস্টার দিয়ে বলে একটা তোমার হোটেলে লাগাও আর বাকিগুলো অন্য জায়গায়। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবে আমি জানি না, কেউ একজন এসে লাগিয়ে গেছে। বিকাশ দেখে পোস্টারে চন্দন পিল্লাইয়ের নাম দিয়ে সন্তান হওয়ার উপায় বলার একটা বিজ্ঞাপন, নিচে অরবিন্দের নম্বর দেওয়া। অরবিন্দ ম্যাপ দেখে দেখে গাড়ি চালাচ্ছে। সন্ধ্যার সময় এক লোক অরবিন্দকে কল দিয়ে বলে আমি মানারেলুন থেকে বিকে প্রকাশ বলছি। বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা হয়নি। আপনার কাছে যদি কোনো উপায় থাকে। অরবিন্দ তার কোয়ার্টারে পৌঁছে যায়। অরবিন্দ প্রকাশকে বলে আমিও আগে মানারেলুনে থাকতাম, মার্টিনকে জানতাম, এখন আর ওখানে থাকি না। প্রকাশ জিজ্ঞেস করে এটা কি আয়ুর্বেদিক নাকি হোমিওপ্যাথি? অরবিন্দ বলে কিছু পূজা অর্চনা আছে, বাকিটা দম্পতিকে দেখে তারপর বলতে পারবো। এদিকে এক হোটেলে বসে অজিতের টিম অজিতকে বলে কয়েক জায়গায় পোস্টার টাঙিয়েছি, বিকাশের দোকানেও। জিজ্ঞেস করলে বিকাশ বলে সে খেয়াল করেনি যে কে লাগিয়েছে। বেশি প্রশ্ন করার মতো কারণও ছিল না, তাই আর কিছু জিজ্ঞেস করিনি। পোস্টারে এখন পর্যন্ত অরবিন্দের নম্বরই আছে। আর মহেশও মনে হয় শহরে খোঁজ করছে। অ্যালেক্স বলে আপনি একবার অরবিন্দের সাথে কথা বলে দেখেন। অজিত বলে ওর সাথে আর কি কথা বলবো, যা বলার ছিল বলে দিয়েছি। অ্যালেক্স বলে আমার মনে হয় না অরবিন্দ এত সহজে এই কেস ছেড়ে দিবে। অজিত বলে তদন্ত করার জন্য ওর এখানে আসা লাগবে, আর সে যেন না আসতে পারে সেটা ওর সিনিয়রদেরকে বলেছি, তারাই সামনে নেবে। অ্যালেক্স বলে এই কেসের সত্যটা বাইরে আসলে আসলেই সমস্যা হবে। রামলালের কাহিনী মনে আছে? ভুল মানুষকে লকআপে টর্চার করার জন্য তার জীবন নরক হয়ে গিয়েছিল, পুরো পরিবার আত্মহত্যা করেছিল। শুধু সেই না, এমন কেসের সাথে জড়িত সবার পরিণতি এমনই হয়। আর এই খবর মিডিয়ায় গেলে সব শেষ হয়ে যাবে। দিয়া অরবিন্দকে কল দিয়ে বলে ওদিকে কি খবর? অরবিন্দ বলে গরম অনেক বেশি, মাঝে মাঝে 2-1 বার বৃষ্টি হয়, তবে অভ্যাস হয়ে যাচ্ছে। তখনই এক মহিলা থানায় এসে বলে আমি একজনকে অনেক ভালোবাসতাম, সে আমাকে ঠকিয়েছে। অরবিন্দ তার নাম আর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে মহিলাটি বলে তার নাম জানকী, স্বামী ছেড়ে চলে গেছে। যাকে ভালোবাসে সে ত্রিশূরে থাকে, তার নাম দীপক বিশ্বাস। সেখানে বাসা বানাবে বলে মহিলাটার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিল। 1 সপ্তাহ পর টাকা ফেরতও দেয়। জানকী ফোনে বাসার ছবি দেখায়, গৃহপ্রবেশ আর বিয়ে একসাথে করবে বলেছিল। কিছুদিন আগে 1 লাখ টাকার দরকার বলে জানকী টাকা পাঠায়। তারপর থেকে তার আর খোঁজ নেই। অরবিন্দ জিজ্ঞেস করে কখনো চেহারা দেখোনি? জানকী বলে না, অনলাইনেই পরিচয়। এই মাসের 25 তারিখ আমার জন্মদিন, সেদিনই আসবে বলেছিল। তখনই অরবিন্দের কল আসে। চন্দন ভেবে অপর লোকটা অরবিন্দকে অনেক গালি দিয়ে বলে যে চন্দন তার টাকা নিয়ে পালিয়েছে। এদিকে জানকীও বকবক করতে থাকে। অরবিন্দ ফোনে ঠিকমতো কথা শুনতেই পায় না। বেশ রাগ করে জানকীকে ঝাই দিয়ে বলে না দেখে না চিনে একজনকে টাকা দিয়ে এখন কান্না করছেন। মহেশ মুজি নামে এক লোকের সাথে দেখা করতে আসলে মুজির সোনার চেনের ছবি দেখিয়ে বলে পিল্লাই বলেছিল সোনার চেনে বিশেষ শক্তি আছে, 6 মাস ঘরে রাখলে আমার মেয়ের বিয়ে হবে। তাই তার কথার জালে ফেসে 2.5 লাখ টাকা দিয়েছিলাম। চেন বানিয়ে আনবে বলে টাকা নিয়ে গিয়েছিল আর আসেনি। মহেশ জিজ্ঞেস করে নগদ দিয়েছিলেন? মুজি বলে হ্যাঁ, লোকটা অনেক ভালো ছিল, সন্দেহ করার মতো কিছুই ছিল না, আর থাকার জন্য উপরে রুম দিয়েছিলাম। মহেশ উপরের দিকে যেতে যেতে জিজ্ঞেস করে কোনো ঠিকানা আছে? মুজি বলে কল্যাণপুরে থাকতো, এটাই জানি। এনআইডি কার্ড দেখিয়েছিল কিন্তু তার কপি রাখার কথা মাথায় আসেনি। পরে জানতে পারি সে ব্রুনের কোথাও থাকে, সেখানেও খুঁজতে গিয়েছিলাম কিন্তু
কিন্তু পিল্লাই জানতে পেরে পালিয়ে যায়। মহেশ রুমে এসে সন্দেহজনক তেমন কিছুই পায় না। একটু সামনে দিকে গিয়ে দেখে জানালা দিয়ে মার্টিনের বাসা দেখা যাচ্ছে। মহেশ জিজ্ঞেস করে এত কাছে বাসা, তাহলে তো মার্টিন চন্দনকে চিনতো? মুজি বলে হ্যাঁ চিনতো, আমিই পরিচয় করিয়ে দিয়েছিলাম। ওদের কোনো বাচ্চা ছিল না। চন্দন বলেছিল সে বাচ্চা হওয়ার পূজা অর্চনা জানে, তাই মার্টিনের বাসায়ও পূজা করিয়ে তার কাছ থেকেও বেশ ভালোই টাকা নেয়। কিন্তু সেই টাকা উদ্ধার করার আগেই মুরলি মার্টিনের খুন করে। দাফনের সময়ও চন্দন সেখানেই ছিল। মহেশ মুজির বাসা জানালা থেকে মার্টিনের বাসার ছবি তুলে অরবিনকে পাঠায়। অরবিন ক্রাইম রেকর্ড অফিসে অফিসার আনায়ারকে কল দিয়ে বলে আমি এক আসামির খোঁজ করছি, একটু চেক করে দেখো তো। নাম চন্দন পিল্লাই। আনায়ার নাম চেক করে বলে এই নামে 5 জন আছে, একজন 3 বছর জেলে। আরো কিছু তথ্য পেলে হয়তো শিওর হওয়া যেত। অরবিন বলে বয়স 45 থেকে 40 এর মধ্যে হবে। আনায়ার বলে 3 জন আছে, একজন তো জেলে আর একজন সাধারণ চুরিচামারি করে আর একজনের নামে ধোঁকাবাজির কেস ছিল। অরবিন বলে এটাই হবে। আনায়ার তার ঠিকানা দিলে অরবিন সেটা লিখে নেয়। আনায়ার স্পেশাল ব্রাঞ্চ থেকে খবর নিয়ে কিছুক্ষণ পর অরবিনকে বলে তেমন কোনো কেস নেই, তবে 2 সপ্তাহ আগে পিল্লাই বা চন্দন নামে পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছে। পরশু রাতে আবুধাবি যাচ্ছে, সেখানে নাকি চাকরি পেয়েছে। যদি ধরতে চান তাহলে প্রমাণ লাগবে। অরবিন বলে না, কোনো প্রমাণ নেই। আনায়ার বলে একবার চলে গেলে আর কখনোই হাতে আসবে না, তাই আপনাকে সময়ের আগেই পৌঁছাতে হবে। অরবিন তাড়াতাড়ি কলটা কেটে চিন্তা করতে থাকে যে এখন কি করা যায়। পরের দিন অফিসে এসে সিনিয়রকে বলে কল্যাণপুরে একটা জরুরি কাজ আছে, 2 দিনের ছুটি লাগবে। সিনিয়র বলে তোমার লজ্জা করে না? 2.5 বছর ছুটিতে ছিলে, জয়েন করেছো 2 সপ্তাহ হয়নি, আবার ছুটি যাচ্ছ। 1 বছরের মধ্যে ছুটির কথা বলতে আমার কাছে আসবে না। তোমার সম্পর্কে মুম্বাই থেকে খবর পেয়েছি, তোমার নামে মহিলা কমিশন থেকে কমপ্লেন এসেছে, তুমি কোনো মহিলার সাথে বাজে ব্যবহার করেছো। তার কমপ্লেন নিতে কি সমস্যা? অরবিন বলে আসলে একটা ফোন কল ট্রেস করা ছিল। সিনিয়র থামিয়ে দিয়ে বলে আজকে টাউন হলে মিটিং আছে, সেখানে গিয়ে জবাব দিও। অরবিন মিটিং এ আসলে মহিলা কমিশনার জিজ্ঞেস করে আপনি ওই মহিলাকে গালি দিয়েছিলেন? অরবিন বলে হ্যাঁ। কমিশনার মাফ চাইতে চাইলে অরবিন্দের জুনিয়র বলে মহিলা যে নাম্বার দিয়েছিল আমার সেটা ট্রেস করেছি। দীপক নামের কেউ টিসো থাকেই না। নম্বরটা কল্যাণপুরের কোন রনির নামে রেজিস্টার করা, আর এই মাত্র লোকেশন পেয়েছি, সেখানে ক্রাইম স্কোয়াড পাঠিয়ে দিয়েছি। কল্যাণপুরের নাম শুনে অরবিন বলে পরিস্থিতি বেশ গম্ভীর, তাই আমি আর আমার টিম এখনই কল্যাণপুর যাচ্ছি। কমিশনার বলে এটা আপনাদের অফিসিয়াল ব্যাপার। অরবিন এই ঝামেলা ছড়াতে জানকীকে সরি বলে। বাসে করে অরবিন আর তার জুনিয়র রওনা হলে মাঝপথের তথ্য পেয়ে জুনিয়র বলে রনি এখন বিচের কোথাও একটা চাকরি করছে। অরবিন তাকে স্টপে দাঁড়িয়ে বলে আমার কিছু কাজ আছে, তুমি গিয়ে রনিকে ধরো, তারপর আমাকে জানাবে। বাস থেকে নেমে অরবিন চন্দনের ঠিকানা এসে দেখে সে লাগেজ গাড়িতে রেখে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অরবিন এসে জিজ্ঞেস করে চন্দন পিল্লাই? চন্দন বলে হ্যাঁ। অরবিন পাসপোর্ট চেক করে দেখে। চন্দন বলে এই নাম, এইখানে থানায় যেসব কেস ফাইল হয়েছে সেগুলো আমার নামে, কিন্তু এই লোকটা আমি না। আমার নাম আর পরিচয় অন্য কেউ ব্যবহার করেছে। এত বছর নেভিতে সম্মানের চাকরি করার পর আমার নামে কিসব কেস হয়েছে জানেন? হত্যা, মানি লন্ডারিং, ভিসা ফ্রড, গাড়ি চুরি, আরো না জানি কত কি। 1.5 বছর ধরে কোর্টের চক্কর কাটতে কাটতে আমার জীবন শেষ হয়ে গেছে। রিমান্ডে নেয়, চাকরি যায়, কেস লড়ে তারপরে নিরপরাধ প্রমাণ হয়েছি। কিন্তু যেভাবে কোর্টকে নিজের প্রমাণ দিয়েছি সেভাবে মানুষকে বোঝাতে পারিনি। ওই মানুষটার দ্বারা প্রতারিত হওয়া মানুষগুলো আমার বাসায় আসতো, কেউ বিশ্বাস করতো, কেউ করতো না। গ্রামবাসীও আমার পরিবারকে এক ঘরে করে দেয়। অরবিন বুঝে উঠতে পারে না লোকটা সত্য বলছে নাকি মিথ্যা। চন্দন বলে এটাই আমার শেষ রাস্তা, সিকিউরিটির চাকরি, বাচ্চাদের খাওয়াতে পড়াতে তো হবে, এটাকেও শেষ করে দিতে চাচ্ছেন? দেন, আরো যত কেস পারেন দিয়ে দেন। অরবিন চন্দনের একটা ছবি তুলে মহেশকে পাঠায়। মহেশকে পাঠিয়ে বলে এখনই মুজির সাথে দেখা করে কনফার্ম হও যে এটাই চন্দন কিনা। মহেশ বলে আমি আসলে একটা শ্রাদ্ধের কাজে এসেছি, গত রাতে মারার স্যার হার্ট অ্যাটাক করে মারা গেছে। অজিত চিতার দিকে তাকিয়ে বলে মারার তো বেঁচে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর মহেশ অরবিনকে কল করে জানিয়ে দেয় যে এটা সেই চন্দন না। অরবিন লোকটাকে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়ার সময় কি মনে করে আবারও ফিরে এসে চন্দনকে মাটির ছবি দেখিয়ে বলে এই লোকটাও কি খোঁজ করতে এসেছিল? চন্দন বলে হ্যাঁ, আশেপাশে বাড়ি খোঁজার নাম করে আমার এখানে এসেছিল। পরে কথায় কথায় আমার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে। এর 5 দিন পর আমি খবরের কাগজে তার খুনের খবর দেখলাম, এই জন্যই তার চেহারা আমার মনে আছে। অরবিন এই খবরটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। অরবিন জানকীর বয়ফ্রেন্ড রনিকে খুঁজতে নদীর ধারে আসে। সেখানে জুনিয়র ইন্সপেক্টর সুপ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। এক ফেরিওয়ালাকে ধরে বলে তুমি এই মহিলাদেরকে কল করে ঠকাও তাই না? রনি বলে আমি রেজি নামের একজনকে আমার এই সিম কার্ড দিয়েছিলাম, জাহাজে চাকরি পাইয়ে দেওয়ার জন্য বিদেশে কল করতে হয়। রেজি মাদালাজে টুরিস্ট ডিপার্টমেন্টের কাজ করে, সে নিজে এসে এখানে ইন্টারভিউ নিয়েছিল। বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে দিয়া অরবিনের সাথে দেখা করতে আসে। অরবিন বলে আমার কাছে কোনো উপায় নেই। মালার জন্য কেনা গিফটটা দিয়ার হাতে দিয়ে বলে এটা মালাকে দিয়ে দিও, বিকালে আবার ফিরে যাব। আর সেই একই রুটিন। তখনই শুভ আর রবি আসে। শুভ বলে সত্যি রেজি নামের একজন টুরিস্ট ডিপার্টমেন্টে আছে। অরবিন সোজাপুর টুরিস্ট ডিপার্টমেন্টের রেজির সাথে দেখা করতে আসলে রেজি বলে এসআই বলেছিল আপনি বিকালের পরে আসবেন। রেজির এক হাতে ব্যান্ডেজ করা। রেজি বলে হাসপাতালে আমি যে বয়ান দিয়েছিলাম এই কাগজেও তাই লেখা আছে। বলেই সে সেটা পড়তে শুরু করে। কাগজে লেখা আমার নাম রেজি, আমি মাত্রালয়ে আপার ডিভিশন
প্রতিষ্ঠানে চাকরি করি। আমার পরিচয় ব্যবহার করে কোন এক অপরিচিত লোক মানুষকে ঠকিয়ে যাচ্ছে। গত সপ্তাহে থেকে তার কাছ থেকে টাকা খোয়ানো 3 জন আমার কাছে আসলে আমি এই ব্যাপারে জানতে পারি। তাদের মধ্যে একজনের থেকে আমি লোকটার ফোন নম্বর নিয়ে তাকে কল করে বলি আমার একটা চাকরি চাই। সে আমাকে 25,000 টাকা নিয়ে আকসার আইল্যান্ডে যেতে বলে। অরবিন রেডি সহ তার টিম নিয়ে বোটে করে আকসার আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সামনে একটা বাড়ি দেখতে পেয়ে শুভ দ্রুত তার ফোন বের করে সেই একই বাসায় একটা ছবি বের করে অরবিনকে দেখিয়ে বলে এই একই বাড়ির ছবিও জানকীকে পাঠিয়েছিল, তার মানে সে আশেপাশেই কোথাও আছে। আইল্যান্ডের পেছনের দিকে নৌকা ভিড়ালে রেজি বলে আমি কাউকে না জানিয়ে একা একটা নৌকা নিয়ে এখানে এসেছিলাম। আমার সঙ্গে একটা চাকুও ছিল, ভেবেছিলাম হয়তো প্রয়োজন হতে পারে। আমি জানতে চেয়েছিলাম কে সেই লোক আর সে কেনই বা আমার নাম ব্যবহার করছে। আমি এখানে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করলাম, এরপর সে এখানে আসলো। আসলে সে এখানে কোথাও লুকিয়ে আমার উপর নজর রাখছিল। সে বুঝে গিয়েছিল আমি এখানে কেন এসেছি। সে কে এটা জিজ্ঞেস করতেই আমার মুখের উপরে পেপার স্প্রে মারে। এরপর একটা লোহার রড দিয়ে আমার মাথায় বেশ কয়েকবার বাড়ি মারলে আমি অজ্ঞান হয়ে যাই। এখানে এখনো রক্তের দাগ আছে। অরবিন দেখে সত্যি সেখানে রক্তের দাগ। রেজি বলে আমি মারা গেছি ভেবে সে আমাকে এখানে ফেলে রেখে চলে যায়। কিছু মহিলা আমাকে দেখতে পেয়ে লোকজনকে ডাক দেয়। একটু সামনে এগোতেই তারা একটা মরা কুকুরের লাশ দেখতে পায়। রেজি বলে ওই লোকটা একটা কুকুরকে মেরে রেখে গিয়েছিল যেন দুর্গন্ধ পেয়ে কেউ এখানে এসে আমার লাশটা না খুঁজে পায়। অরবিন বলে লোকটা দেখতে কেমন ছিল? রেজি বলে ফর্সা, লম্বা, হাতে একটা লম্বা কাটার দাগ ছিল। অরবিন্দের এবার বেশ সন্দেহ হয়। অরবিন্দ আর এক মুহূর্ত দেরি না করে মুজির কাছে এসে জিজ্ঞেস করে চন্দন দেখতে কেমন। মুজিও প্রায় একই বর্ণনা দেয় যে চন্দন দেখতে লম্বা, ফর্সা, এমনকি তার হাতে একটা লম্বা কাটার দাগ আছে। সে বলেছিল অ্যাক্সিডেন্টের কারণেই এমনটা হয়েছে। অরবিন্দ এবার সেই বাসার কাছে আসলেই শুভ বলে এই বাসাটা শ্রীনাথ নামের একজনের। 10 দিন আগেই এই বাড়ির গৃহপ্রবেশ হয়েছে। সে তার পরিবারের সাথে ছুটি কাটাতে গেছে। অরবিন্দ শুভকে বাসার ছবি দেখাতে বললে ছবিটা দেখে অরবিন্দ কি মনে করে যেন সেই বাসায় একটা ছবি তুলে নেয়। ছবি তুলে অরবিন্দ বলে এই ছবিটা এখান থেকে তোলা হয়নি বলে সে ক্যামেরা হাতে নিয়ে বেশ খানিকটা পিছিয়ে আসে। অনেক দূরে আসার পর বুঝতে পারে আসলে ছবিটা বাড়ির দিক উল্টো পাশে থাকা আর একটা পুরোনো বাড়ি থেকে তোলা হয়েছে। সবাই সেই বাড়ির দিকে এগিয়ে গিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটা বাইক দেখে অরবিন্দ বলে দ্রুত এই বাইকের বিস্তারিত বের করো। অরবিন্দ খেয়াল করে বাড়ির দরজা ভেতর থেকে লাগানো। এদিকে শুভ বাইকের বিস্তারিত চেক করে বলে এটা আসলে একটা i10 গাড়ির নম্বর। অরবিন্দ বন্দুক হাতে নিয়ে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন হঠাৎ দেখে বাসার পেছনে একটা দরজা খোলা। সে একটা লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। বাড়ির ভেতরে অনেক মানুষের পাসপোর্ট আর আইডেন্টি কার্ড আছে। ভেতরের বেডরুমটা বেশ সুন্দর করে সাজানো। তারা সবকিছু চেক করে দেখতে থাকে। আলমারির ভেতরে বেশ দামি দামি শোপিস রাখা, সবগুলো দেখতে প্রায় একই রকমের। আলমারির এক কোনায় বেশ কিছু ড্রিঙ্কস এর বোতল রাখা। অরবিন্দ কি মনে করে যেন ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তখন একজন এসে জিজ্ঞেস করে কে ওখানে? অরবিন্দ বন্দুক তাক করলে বলে পুলিশ। তুমি কে? লোকটা কাঁপতে কাঁপতে বলে আমি পেছনের বাসায় থাকি, আমি এই বাসার কেয়ারটেকার। অরবিন্দ জিজ্ঞেস করে এখানে কে থাকে? লোকটা বলে কাস্টম অফিসার ভিনয় মোহন, সে এই বাসায় ভাড়া থাকে, আপাতত তার বাসায় গেছে। অরবিন্দ জিজ্ঞেস করে কবে আসবে, কিছু বলেছে? কেয়ারটেকার বলে আমার মনে হয় সে কাল অবশ্যই এখানে আসবে, সবসময় দুপুরের আগেই ফিরে আসে। অরবিন্দ বলে বাসা ভাড়ার এগ্রিমেন্ট বা আইডেন্টি প্রুফ নিয়ে আসো। কেয়ারটেকার বলে ওসব কিছুই নেই। অরবিন্দ মারতে গেলে লোকটা ভয়ে ভয়ে বলে আসলে সে ক্যাশ টাকা দেয়। তখনই শুভ অরবিন্দকে ডাকলে অরবিন্দ দেখে বিছানায় অনেক মানুষের আইডি কার্ড রাখা। অরবিন্দ কেয়ারটেকারকে জিজ্ঞেস করে এর মধ্যে সে কোনটা? কেয়ারটেকার বলে এগুলোর মধ্যে কেউই না। অরবিন্দ বলে লম্বা, ফর্সা আর হাতে কাটা দাগ আছে? কেয়ারটেকার বলে হ্যাঁ, এটাই বিনয় মোহন স্যার। অরবিন্দ বুঝে যায় এটাই সেই লোক। রাতে অন্ধকার ঘরে মহেশ আইডি কার্ড সহ বাকি মানুষদের বিস্তারিত দেখছে। অরবিন্দ বলে মার্টিনের একটা বাচ্চার প্রয়োজন ছিল। মুজি তার মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল। জানকীর একজন সাথীর দরকার ছিল আর রনির একটা চাকরির প্রয়োজন ছিল। সবার এই অসহায়ত্বটাই ও টার্গেট করেছিল। মহেশ বলে কিন্তু মার্টিন তো চন্দনকে খুঁজতে গিয়েছিল। অরবিন্দ বলে হ্যাঁ, রেজিও ওই দ্বীপে চন্দনকে খুঁজতে গিয়েছিল। ওরা দুইজনই তার আসল পরিচয় জেনে গিয়েছিল। আর এদিকে আমরা মুরলিকে নিয়ে পড়েছিলাম। তোমার বাইকের চাবিটা লাগবে, কাল সকালে একজন কনস্টেবলকে নিয়ে আবার এখানে ফেরত আসতে হবে। মহেশ বাইকের চাবি দিলে অরবিন্দ টিটকারির হাসি হেসে বলে ইচ্ছা করে আমাকে 1000 মাইল দূরে ট্রান্সফার করেছিল, কিন্তু কেউ ভাবিনি আবার আমাকে সেই প্রথম থেকে শুরু করতে হবে। সব প্রমাণগুলোকে একসাথে জোড়া দেওয়ার জন্য আমাদের ওর বয়ান, নাম আর ওর চেহারা চাই বলেই অরবিন্দ তার সেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় শুভ আর রবিকে ভালো করে নজর রাখতে বলে। অরবিন্দ এলাকার স্থানীয় থানায় এসে এসআই এর সাথে দেখা করতে চাইলে সেখান থেকে জানানো হয় এসআই জরুরি কাজে পাশে শ্মশানে গেছে। অরবিন্দের উপায় না পেয়ে ঠিকানা নিয়ে সেখানেই চলে আসে। সেখানে আসতেই অরবিন্দ বুঝতে পারে একজনের লাশ পোড়ানো হচ্ছে। 2 নভেম্বর 2019 সালে মঙ্গলবার সকালবেলা একটা ডেড বডি পাওয়া যায়। কোন এক অজানা গাড়ি হাইওয়েতে তাকে ধাক্কা মারে। লোকটা প্রায় 6 ফুট লম্বা আর ফর্সা। তার ঘাড়ে আর হাতে একটা লম্বা কাটা দাগ আছে। অরবিন্দ অবাক হয়ে ভাবে পুরো বিস্তারিত সেই লোকটার সাথে মিলে যাচ্ছে যাকে সে এতদিন ধরে খুঁজছে। এসআই আসলে অরবিন্দ জিজ্ঞেস করে কে মারা গেছে। এসআই বলে জানি না, গত
4 থেকে 5 দিন ধরে লাশটা মর্গে পড়েছিল। খবরের কাগজেও ছাপানো হয়। অরবিন্দ লাশের বিস্তারিত দেখতে চাইলে লাশের বিকৃত একটা ছবি দেখতে পায়, যেটা দেখে তার চেহারা বোঝার কোনো উপায় নেই। অরবিন্দ কান্না করতে করতে উঠতে থাকা ছায়ের দিকে তাকিয়ে থাকে। এত কষ্ট করেও সে এই লোকটাকে জীবিত অবস্থায় খুঁজে পায়নি। সেদিন রাতেই অরবিন্দ সোজা বাসায় এসে অজিতের সামনে দাঁড়ায়। অরবিন্দকে দেখে অজিত অবাক হয়ে যায়। অরবিন্দ অজিতের হাতে মার্টিন শিবা কেসের একটা ফাইল তুলে দিলে অজিত ফাইলটা খুলে দেখে। অজিত বলে, যতক্ষণ পর্যন্ত নাকে খুঁজে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত এসব জিনিসের কোনো মানেই নেই। অরবিন্দ বলে, ওকেও পেয়ে যাব। এই পাশে ইন্দোরে একটা হোটেলে উঠেছে। ইনফরমেশন অনুযায়ী 2-3 দিন এখানেই থাকবে। আমি কাল ওখানেই যাচ্ছি বলেই সেই ফাইলটা সেখানে রেখেই চলে যায়। অরবিন্দ যেতেই অজিত দ্রুত ফাইলটা নিয়ে প্রমোদকে কল দেয়। প্রমোদকে কল দিয়ে বলে, যাকে সেদিন রাস্তায় ড্রিঙ্কস করে গাড়ি চালাতে দেখেছিলে তাকে এখন দেখলে চিনতে পারবে? প্রমোদ বলে, হ্যাঁ পারবো। অজিত বলে, তুমি অ্যালেক্সকে নিয়ে এখানে চলে আসো, আমাদেরকে এখনই ইন্দোরে যেতে হবে। অজিত সোজা তার ঘরে এসে ব্যাগ গোছাতে গোছাতে স্ত্রীকে বলে, 2 দিনের ট্রিপে যাচ্ছি, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। অজিতের স্ত্রী অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাচ্ছ? কাল মালা চলে যাচ্ছে। অজিত রেগে বলে, জলদি ব্যাগ গোছাও। কিছুক্ষণ পর প্রমোদ অ্যালেক্সকে নিয়ে সেখানে চলে আসে। ছাদ থেকে অরবিন্দ বাসার বাইরে গাড়ি যাতে দেখে বুঝতেই পারে তার প্ল্যান কাজ করেছে। সে দ্রুত তার ল্যাপটপ অন করে স্টেট পুলিশকে কল করে বলে, স্টেট পুলিশের অনুমতি ছাড়া 3 জন পুলিশ অফিসার একটা মামলা তদন্তের জন্য ইন্দোর যাচ্ছে, তাও এমন একটা মামলা তদন্ত যার রায় উচ্চ আদালত শুনিয়ে দিয়েছে। সেই মামলার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের কাছে আছে, যা সঠিকভাবে আদালতে উপস্থাপন করা প্রয়োজন। অফিসারদের নাম হলো ডিওয়াইএসপি অজিত, ইন্সপেক্টর অ্যালেক্স আর এসআই প্রমোদ। বলেই কল কেটে দেয়। গাড়ি নিয়ে অজিত, অ্যালেক্স আর প্রমোদ ইন্দোরের হাইওয়ের দিকে যাচ্ছে। তখনই হঠাৎ স্টেট পুলিশ তাদের গাড়ি থামায়। সকলের পরিচয় নিশ্চিত হয়ে জিজ্ঞেস করে, আপনারা ইন্দোরে কেন যাচ্ছেন? অজিত বলে, পার্সোনাল ট্রিপ। এরপর তারা কোনো কথা না শুনেই গাড়ি চেক করে দেখতে চায়। অজিত তাদেরকে আটকালে তারা জানায়, আমাদের কাছে অর্ডার আছে। উপায় না পেয়ে পুরো গাড়ি চেক করা হয়। অজিতের ব্যাগে ইনভেস্টিগেশন ফাইল পেয়ে সজীব জিজ্ঞেস করে, পার্সোনাল ট্রিপে এটা কেন নিয়ে যাচ্ছেন? অজিত বলে, কেসের সাথে জড়িত কিছু ইনফরমেশন জানার দরকার ছিল। সজীব বলে, কিন্তু কোর্ট তো কেসটা ডিসমিস করে দিয়েছে, এর কোনো কোর্ট অর্ডার আছে? অজিত কোনো উত্তর দিতেই পারে না। সজীব বলে, আমাদের সাথে চলুন। বিচারকের রুমের বাইরে অজিত অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। তখনই অরবিন্দ সেখানে আসলে অজিত বলে, তুমি তো জিতেই গেছো, এখন কি চাও? এখন কি সত্যি বলার জন্য সরকারি সাক্ষী হয়ে যাবে? অরবিন্দ বলে, পলিটিক্যাল পার্টি জোর করে আমাদেরকে দিয়ে এসব করিয়েছিল। অজিত স্যারের আন্ডারে পুরো কেসে তদন্ত হয়েছে, আমি এটাই বয়ান দিব। সজীব ফাইল নিয়ে বিচারকের কাছে আসলে অরবিন্দ বলে, ফাইলে এটাও লেখা আছে যে মার্টিন শিবা কেসের অভিযুক্ত এখন আর বেঁচে নেই। কেউ বডি ক্লেম করতে আসেনি বলে থানা থেকে তার বডি জ্বালিয়ে দেওয়া হয়। আমাদের কাছে তার নাম বা অন্য কোনো ইনফরমেশন নাই। আমি শুধু মুরলিকে বিনা দোষে জেল খাটতে দিতে চাইনি। এরপর তাদের ভেতর থেকে ডাকা হলে সবাই একসাথে বিচারকের সামনে আসে। কোর্ট থেকে বেরিয়ে অরবিন্দ দিয়াকে কল করে বলে, কালকের মধ্যেই মুরলি ছাড়া পেয়ে যাবে। আমি কোয়ার্টার থেকে কিছু জরুরি জিনিস নিয়ে বাসার দিকে যাচ্ছি, জ্যাম না থাকলে কাল সকালের মধ্যেই পৌঁছে যাব। দিয়া বলে, ভার্সিটির ডিন তোমাকে মেইল করেছে, হয়তো কোর্স ডিটেইলস আর তোমার ফিউচার প্ল্যান জানতে চেয়েছে। অরবিন্দ বলে, এখন প্ল্যান হলো সাসপেন্ড আর এরপর শাস্তি, তাই ভবিষ্যতে কি হবে আমি জানি না। আজ আমার নিজেকে অনেক মুক্ত লাগছে, অনেকদিন পর শান্তিতে ঘুমিয়েছি। কিছুক্ষণ পর অরবিন্দ হাইওয়ের কাছে চা খাওয়ার জন্য গাড়ি থামায়। হঠাৎ ব্যাগ খুলতে দেখে তার ব্যাগে কিছু চিঠি আছে। কি মনে করে যেন একটা চিঠির খাম খুলে দেখে তাতে লেখা, আপনি আমার কাছাকাছি আছেন সেটা আমি জানি। আপনি যদি একজন চালাক অফিসার হন তাহলে আমি তার থেকেও বেশি চালাক চোর। তাই জীবনে যদি কখনো আমি আপনার সামনে যাই আমি আপনাকে চিনতে পারবো, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন না। চিঠি নিচে লেখা, ইতি পিল্লাই চন্দন, মানে মোহাম্মদ সিরাজ রাধাকৃষ্ণা, মানে এই লোকের আসল পরিচয় কেউই জানে না। অরবিন্দ খামের উপর দেখে তাতে অক্টোবর 30 তারিখে স্টাম্প দেওয়া। চিঠিটা বাতাসে উড়ে যায়। অরবিন্দ কি মনে করে তার পিছু করতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বলে, এটা তোমার মৃত্যুর আগে লেখা চিঠি। এটা লেখার সময় তুমি কখনো ভাবতেও পারোনি এতগুলো নাম ব্যবহারকারী তুমি মৃত্যুর সময় কোনো নাম পাবে না, আর তোমার মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী হব আমি। বাকি সবার মতো অরবিন্দ ডিপার্টমেন্টের চাপে পড়ে কেসের কোনো প্রমাণ না পেয়ে কেস বন্ধ করতে একজন নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেয়। কিন্তু তার বিবেকের কাছে আটকে গিয়ে অরবিন্দ 2 বছর পর আবারও ফিরে আসে সেই নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য, আর এই সবকিছুর আসল মাস্টারমাইন্ডকে ধরার জন্য। আমরা পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় অন্যায় করতে বাধ্য হই, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে সেই অপরাধকে ভেবে যখন লজ্জায় মাথা নিচু করি সেটাই আসল মনুষ্যত্ব। আর যে অন্যায় করার পরও বুক ফুলিয়ে সেটা ঢাকার জন্য আরো অন্যায় করে সে হচ্ছে নির্লজ্জ। তবে দিন শেষে অরবিন্দের মতো সৎ মানুষ পাওয়া খুবই কষ্টসাধ্য, যারা নিজের ভবিষ্যতের কথা না ভেবে একজন নিরাপদ মানুষকে বাঁচায়, তাদের জন্য স্যালুট।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।